স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। প্রয়োজনীয় সংস্কারের পর অন্তর্বর্তী সরকার প্রস্তুত হলেই নির্বাচন হবে এবং নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে দেশ পরিচালনার দায়িত্ব হস্তান্তর করা হবে। তবে সংস্কারের গতিই বলে দেবে নির্বাচন কত তাড়াতাড়ি হবে। আজারবাইজানে বিশ্ব জলবায়ু সম্মেলনের সাইড লাইনে বার্তা সংস্থা এএফপিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজারবাইজানের বাকুতে জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন রাষ্ট্রনেতা ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সম্মেলনের সাইডলাইনে বার্তা সংস্থা এএফপিকে সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কথা বলেন বাংলাদেশের নির্বাচন সংস্কার সহ নানা বিষয়ে। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার, তবে নির্বাচন কবে হবে সংস্কারের গতি তা বলে দেবে। এটা অন্তর্বর্তী সরকার, তাই আমাদের মেয়াদ যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত। সংস্কারের পর আমরা প্রস্তুত হওয়ার সাথে সাথে নির্বাচন অনুষ্ঠিত হবে। এজন্য সরকার, সংসদ ও নির্বাচনী বিধিমালা ও সাংবিধানিক সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলোকে দ্রুত একমত হতে হবে। তিনি জানান, দেশের বিভিন্ন খাতে চলমান অস্থিতিশীলতা নিয়ে উদ্বিগ্ন সরকার, তবে তার আশা এর সমাধান করে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পারবে অন্তর্বর্তী সরকার। জলবায়ু তহবিলে অর্থায়নের বিষয়ে অধ্যাপক ইউনূস বলেন, শিল্পোন্নত দেশগুলোর তৈরি করা সমস্যার সমাধানে অনুন্নত ও উন্নয়নশীল দেশগুলোকে হাত পাততে হচ্ছে। জলবায়ু সম্মেলনে মাছের বাজারের মতো দর কষাকষি করার বিষয়টি অবমাননাকর বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সামিয়া জান্নাহ, ডিবিসি নিউজ ডেস্ক। পঞ্চদশ সংশোধনী সংবিধানের মূল ভিত্তির সঙ্গে সাংঘর্ষিক। এই সংশোধনীর ফলে ইলেকশন পরিণত হয়েছে সিলেকশনে। তাই দুই একটি বিধান রেখে পঞ্চদশ সংশোধনী বাতিলের যুক্তি তুলে ধরেছেন জামাতে ইসলামের আইনজীবী শিশির মনির। বাংলাদেশের ডেমোক্রেটিক সিস্টেমকে ধ্বংস করা হয়েছে এবং এক কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করা হয়েছে। এই কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের সকল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ডেস্ট্রয় করা হয়েছে। ইলেকশন কমিশন, অ্যান্টি কারাপশন কমিশন, ইভেন বিচার বিভাগকেও টু সাম এক্সটেন্ট ডেস্ট্রয় করা হয়েছে। এই জন্য পঞ্চদশ সংশোধনী বাংলাদেশের সংবিধানের যে মৌলিক ভিত্তি আছে, এই ভিত্তির সঙ্গে পরিপূর্ণভাবে সাংঘর্ষিক। ফ্যাসিবাদী শক্তি এখনো রাজনীতি করার অধিকার চায় কিভাবে, এমন প্রশ্ন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার সকালে ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে এই প্রশ্ন করেন তিনি। বলেন, আন্দোলনে আহতদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহযোগিতা পায়নি। তারা বেশি আহত, তাদেরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর আহ্বান জানিয়েছেন তিনি। পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে 5 লাখ টাকার চেক সহায়তা তুলে দেওয়া হয় তাদের হাতে। পঙ্গু হাসপাতাল পরিদর্শনের সময় সালাউদ্দিন আহমেদের সঙ্গে ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমরা গত রাত্রে আমাদের নেতা, আমাদের দলের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং এই রোগীদের জন্য উনি তাৎক্ষণিকভাবে আমাদের কাছে 5 লক্ষ টাকা প্রেরণ করেছেন। আমরা সেটা আজকে এখনই আমাদের ডাক্তার রফিক সাহেব আছেন এখানে, স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য সম্পাদক দলের, ওনার হাতে দিয়ে যাচ্ছি। উনি প্রত্যেকের কাছে যার যতটুকু প্রয়োজন উনি একটা বিতরণ করে যাবেন এখনই। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি সংক্রান্ত আইনের দায় মুক্তির সিদ্ধান্ত অবৈধ ও জনবিরোধী বলে আদেশ দিয়েছে আদালত। বিদ্যুতের কোনো চুক্তি নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এই ধারাও বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়চৌধুরী হাইকোর্ট বেঞ্চে এই আদেশ দেয়। আদালত বলেছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার কথা বলে 2010 সালে দ্রুত বিদ্যুৎ ও জ্বালানি আইন করে আওয়ামী লীগ সরকার। এই আইন বলে যা কিছু করা হবে এ নিয়ে প্রশ্ন তোলা যাবে না এবং ক্রয় সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীকে দেওয়া হয় একক ক্ষমতা। 5ই আগস্টের পর এই আইনের 2টি ধারাকে চ্যালেঞ্জ করে রিট করা হয় উচ্চ আদালতে। বৃহস্পতিবার দায়মুক্তি ও মন্ত্রীর একক ক্ষমতাকে অবৈধ ও বাতিল ঘোষণা করে হাইকোর্ট। আদালত এই 6-2 কে অসাংবিধানিক ঘোষণা করেছেন
এই যে এটা কোনো মানে আনলিমিটেড অসীম ক্ষমতা এক ব্যক্তিকে দেওয়া হয়েছে, এইটা একটা প্রজাতন্ত্রে হতে পারে না। এইটাই মূলত এই কারণেই ৬-২কে অবৈধ ঘোষণা করেছে। রিটকারী আইনজীবী বলেন, লুটপাটকে বৈধতা এবং আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সুবিধা দিতেই করা হয়েছিল এই আইন। কুইক রেন্টাল প্রজেক্টের বিশেষত্ব হলো ১০০ কোটি টাকার চুক্তি করলাম, আর চুক্তি বললাম যে আপনি বিদ্যুৎ উৎপাদন করেন না করেন আপনার বিদ্যুতের সব পয়সা দিব। এটা তো একটা লুটপাটের চরম একটা ব্যবস্থা, যেটাকে লুটপাটটাকে আইনি একটা বৃত্তি দিয়েছে। রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো কিভাবে চলবে সে নিয়েও পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। আদালত বলছে, কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলোর সঙ্গে চুক্তি পুনর্বিবেচনা করতে পারবে সরকার। ওইসব বিদ্যুৎ কেন্দ্র যাতে আরও পূর্ণ উৎপাদনের যেতে পারে সেই জন্য সরকারকে পদক্ষেপ নিতে বল। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো বসিয়ে রেখে হাজার হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিয়ে আসছিল আওয়ামী লীগ সরকার। বিগত সরকারের ১৬ বছরে ১ লাখ কোটি টাকারও বেশি খরচ করেছে তারা, যার অধিকাংশই বিদেশে পাচার হয়েছে বলে মনে করেন জ্বালানি বিশেষজ্ঞরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। এবারে ভাইয়া হোটেলের সৌজন্যে জাতিসংঘ জলবায়ু সম্মেলন COP29-এর খবর। আজারবাইজানে চলছে জলবায়ু সম্মেলন COP29। আজ সম্মেলনের চতুর্থ দিন। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৃহস্পতিবার COP29 জলবায়ু সম্মেলন ভেন্যুতে আজারবাইজানের রাষ্ট্রপতি ইলহাম আলিয়েভের সাথে দেখা করেন এবং পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। এই সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার বিশ্ব রক্ষায় ৩-০ প্রস্তাব তুলে ধরেছেন তিনি। আর জলবায়ু পরিবর্তনে মারাত্মক ঝুঁকিতে থাকা বাংলাদেশের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি। সম্মেলনের চূড়ান্ত ঘোষণায় বিষয়টি যেন গুরুত্ব পায় তা নিয়ে কাজ করছেন ডক্টর ইউনূস। এরই মধ্যে বিশ্বের অন্তত ২০টি দেশের শীর্ষ নেতা এবং আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দেখা করেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক হয়েছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সাথে। সাক্ষাতে সংস্কার এবং সমৃদ্ধ দেশ করার যাত্রায় বাংলাদেশকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দেন তুরস্কের প্রেসিডেন্ট। বন্যায় বিপর্যস্ত দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়া। খোদ রাজধানীর বোগোতা এখন পানির নিচে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে জরুরি দুর্যোগ অবস্থা জারি করেছে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। এদিকে আজারবাইজানে জলবায়ু সম্মেলনের সাইড লাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ জানিয়েছেন। ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে কলম্বিয়ার বিভিন্ন শহর। প্লাবিত হয়েছে রাজধানী সহ বেশ কয়েকটি শহর। বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাসিন্দারা। অসময়ে ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ভূমিধসের ঘটনা ঘটেছে। দেশটির উপকূলীয় এলাকা এবং আদিয়ান অঞ্চল থেকে অন্তত ১ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দেশজুড়ে দুর্যোগ পরিস্থিতি ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের গুরুতর প্রভাব নিয়ে উদ্বেগ জানিয়েছে কলম্বিয়া সহ বেশ কয়েকটি দেশ। বাকুতে চলমান জলবায়ু সম্মেলনের সাইডলাইনে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে কলম্বিয়ার পরিবেশ মন্ত্রী সুজানা মুহাম্মদ বলেন, প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য পর্যাপ্ত তহবিল ও স্থিতিশীল অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দেন তিনি। জলবায়ু পরিবর্তনের অন্যতম ভুক্তভোগী দেশ কলম্বিয়া। এর প্রভাব মোকাবিলার মতো আমাদের যথেষ্ট অর্থনৈতিক সক্ষমতা নেই। এবারের সম্মেলনে তাই বড় তহবিল গঠনের জন্য ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছি। এবারের সম্মেলনে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় দরিদ্র ও ভুক্তভোগী দেশগুলোর জন্য বড় তহবিল নিশ্চিত করাই মূল লক্ষ্য বলে মত সংশ্লিষ্টদের। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে একটি বিরতির সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। সুস্বাস্থ্যই হোক আমাদের অঙ্গীকার, এই প্রতিপাদ্যে সারা দেশে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা করে জেলা ডায়াবেটিস সমিতি। সকালে এই আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। এ সময় ডায়াবেটিস রোগ থেকে মুক্তি পেতে অলসতা কাটিয়ে সচেতনতার উপর জোর দেন বক্তারা। নোয়াখালীতে দিবসটি উপলক্ষে হাসপাতালের সামনে বসে ডায়াবেটিক মেলা।
ছিল বিনামূল্যে ব্লাড সুগার পরীক্ষার সুযোগ। এছাড়াও নানা আয়োজনের মধ্যে কুষ্টিয়া ও নাটোর সহ দেশের বিভিন্ন স্থানে র্যালি বের করা হয়। ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বিশ্বে অষ্টম। অন্তত 50% রোগী জানে না তারা আক্রান্ত। এই কারণে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হয়ে খারাপ হতে থাকে শরীরের অবস্থা। ওজন নিয়ন্ত্রণ, খাদ্যাভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আনাই ডায়াবেটিস নিয়ন্ত্রণের মূল বিষয় বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। ডায়াবেটিস এক ধরনের মেটাবলিক ডিসঅর্ডার। শরীরে ইনসুলিন আছে কিন্তু কাজ করছে না, কিংবা ইনসুলিন একেবারে নষ্ট হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানে সাধারণত 4 ধরনের ডায়াবেটিসের কথা বলা হলেও বাংলাদেশে ডায়াবেটিসে আক্রান্তদের টাইপ 1 ও টাইপ 2 এই 2 ভাগে ভাগ করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে ডায়াবেটিস রোগী প্রায় 1,31,00,000 লাখ, যাদের 95 ভাগই টাইপ 2 এ আক্রান্ত, আর টাইপ 1 এ আক্রান্তের হার 2 থেকে 3 ভাগ। চিকিৎসকরা বলছেন ডায়াবেটিসের টাইপ 1 এ আক্রান্ত হয় সাধারণত শিশুরা। তাদের শরীরে ইনসুলিন নষ্ট হয়ে যায়। আলাদা করে ইনসুলিন না দিলে হতে পারে মৃত্যু। আগেভাগে সতর্ক, শারীরিক পরিশ্রম, খাদ্যাভ্যাস ও জীবনযাপনের পরিবর্তনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারেন টাইপ 2 এ আক্রান্তরা। আমার প্রায় ধরেন 20 বছর হয়ে গেছে। 11, 12, 14, 15, 16 এরকম কোনোদিন হয়নি। প্রথম যখন আমার ডায়াবেটিস হলো তখন আমি 2 বেলা হাঁটতাম, 1000 ওষুধ খাইলেও হাঁটতে হইব। সাধারণত 5টি লক্ষণের মাধ্যমে ডায়াবেটিস শনাক্ত করেন চিকিৎসকরা। তবে অনেক সময়ই লক্ষণ ছাড়াই ধরা পড়ে এই রোগ। ক্ষুধা বেশি লাগা, পানির পিপাসা বেশি লাগা, ঘন ঘন প্রস্রাব হওয়া, দুর্বল লাগা এবং ওজন কমে যাওয়া, এই 5টা লক্ষণের যে কোনোটা থাকলেই আমরা চিন্তা করি যে আসলে তার ডায়াবেটিস আছে কিনা। যাদের বাবা মা, ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের ডায়াবেটিস আছে তাদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। আমার এই ফ্যামিলি হিস্ট্রিটা আমরা চেঞ্জ করতে পারি না, সচেতন হন তাহলে হয়তো বা তার ডায়াবেটিসটা ধরা পড়লোই না, অথবা ডিলে হলো। একজন ডায়াবেটিস রোগীর যে আইডিয়াল খাবার তালিকাটা ফলো করা উচিত, এটা তার মেনে চলতে হবে। নিয়মিত ব্যায়াম বা ফিজিক্যাল অ্যাক্টিভিটি এটা অবশ্যই চালিয়ে যেতে হবে। দীর্ঘদিন ডায়াবেটিস অশনাক্ত থাকলে বা চিকিৎসা না নিলে যকৃৎ, কিডনি, লিভার, চোখের পাশাপাশি অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। তার নিজেই তার চিকিৎসকের ভূমিকাটা পালন করতে পারেন। তার ইনসুলিনের মাত্রাটা কেমন হবে, ডায়াবেটিস কন্ট্রোলটা কেমন থাকবে, টার্গেট কেমন থাকা উচিত, এবং কি অবস্থা হলে ইমার্জেন্সি উনি চিকিৎসকের পরামর্শ নেবেন, এবং ডায়াবেটিসের যে সিক ডে রুলগুলো এগুলো তাকে অবশ্যই শিখিয়ে দিতে হবে। সুনিয়ন্ত্রিত ডায়াবেটিসের ক্ষেত্রে খালি পেটে রক্তের গ্লুকোজের মাত্রা 6 মিলিমোলের নিচে এবং খাওয়ার 2 ঘন্টা পরে 8 থেকে 10-এর নিচে থাকবে। আর 3 মাসের গড় ডায়াবেটিস 7-এর নিচে হতে হবে বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে যানজট নিরসনে প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন যৌথ অভিযান চালিয়েছে। বৃহস্পতিবার সকালে শহর এলাকায় চলে এই অভিযান। এই সময় চাষাড়া সহ শহর থেকে সকল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে বলে জানান সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন। বলেন, চাষাড়া মোড়ে বাস কাউন্টারগুলোর জন্য যানজট তৈরি হয়, সে কারণে কাউন্টার সরিয়ে নিতে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। অবৈধ স্ট্যান্ড যতগুলোই থাকুক সেগুলো উচ্ছেদ করা হবে। সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের 43তম বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে খুলনায় জাহানাবাদ সেনানিবাসে এএসসি সেন্টার অ্যান্ড স্কুলে। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সম্মেলনে সেনাবাহিনীর আধুনিকায়ন, ক্ষমতা বৃদ্ধি এবং আভিযানিক দক্ষতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। কর্মক্ষেত্রে দক্ষতা বৃদ্ধির জন্য শৃঙ্খলার সাথে নিজ নিজ দায়িত্বের প্রতি যত্নশীল হওয়ার নির্দেশ দেন সেনাপ্রধান। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সেনা সদর, আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড, স্থানীয় ফরমেশন এবং আর্মি সার্ভিস কোরের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন পদমর্যাদার সদস্যরা। ক্যান্টনমেন্ট ইংরেজি মাধ্যম স্কুল অ্যান্ড কলেজ সমূহের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের 19তম সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের মাল্টিপারপাস কমপ্লেক্সে এই আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের কেন্দ্রীয় সমন্বয় পরিষদের সভাপতি ও বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ জিসিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম। এছাড়া সমন্বয়ক ও পরিচালক, শিক্ষা পরিদপ্তর পরিচালক,
সামরিক ভূমি ও সেনানিবাস অধিদপ্তর এবং বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অন্যান্য সামরিক কর্মকর্তারা অংশগ্রহণ করেন। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। বাংলাদেশের নির্মাণ শিল্পের বাজারের আকার প্রায় $3,200 কোটি, যা আগামী 4 বছরে বেড়ে দাঁড়াবে প্রায় $4,200 কোটি। ক্রমবর্ধমান এই বাজারের ক্রেতা বিক্রেতার মধ্যে যোগাযোগ স্থাপন ও পণ্যের পরিচিতি তুলে ধরতে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজন করা হচ্ছে প্রদর্শনীর। শুধু নির্মাণ শিল্পের নয়, আবাসন ও বিদ্যুৎ শিল্পের পণ্য ও প্রযুক্তি নিয়ে 3 দিনের এই প্রদর্শনীতে অংশ নিয়েছে দেশি বিদেশি 20 দেশের 195টির বেশি প্রতিষ্ঠান। এই আয়োজন করেছেন নিউ ইয়র্ক ভিত্তিক বহুজাতিক প্রদর্শনী সংস্থা কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস তথা সেমস গ্লোবাল ইউএস। প্রদর্শনীটি সকাল 10:30 থেকে রাত 8টা পর্যন্ত চলবে। দর্শনার্থীদের জন্য প্রদর্শনী ফি থাকছে না। আমরা দেখেছি যে নির্মাণ খাত বাংলাদেশে এত দ্রুত যাচ্ছে যে 2023 সালে এটির আয়তন দাঁড়িয়ে গেছে $30 বিলিয়ন, যা বিভিন্ন ডেটা অনুসারে 2028 সালের মধ্যে $42 বিলিয়ন যাবে। বাংলাদেশ একটি দ্রুত বর্ধনশীল দেশ, যার ফলে এই খাতের একটি প্রদর্শনী আমাদের যারা ক্রেতা এবং ভোক্তা তাদের অত্যন্ত জরুরি প্রয়োজনগুলো মেটাতে পারে। আন্তর্জাতিক প্রসঙ্গ। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ নিয়ন্ত্রণ করার জন্য পর্যাপ্ত আসন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান সদস্যরা। সিনেটের পর প্রতিনিধি পরিষদের জয়ে ট্রাম্প সরকারের শাসনের পথ আরও মসৃণ হল, নিশ্চিত হল একচেটিয়া নিয়ন্ত্রণ। কংগ্রেসের সিনেটে নিয়ন্ত্রণ পাওয়ার পর এবার যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদও রিপাবলিকানদের দখলে। ফলে ক্ষমতায় রাজস্বিক প্রত্যাবর্তন হওয়া ডোনাল্ড ট্রাম্প আইন প্রণয়নের পথে থাকবেন অনেকটাই বাধাহীন। স্থানীয় সময় বুধবার এপি জানায় 435 সদস্যের প্রতিনিধি পরিষদে অন্তত 218টি আসন নিশ্চিত করেছে রিপাবলিকানরা। সিনেটে রিপাবলিকানদের নিয়ন্ত্রণের পাশাপাশি প্রতিনিধি পরিষদেও তাদের আধিপত্য নিশ্চিত করার ফলে কর ও ব্যয় সংকোচন, জ্বালানি খাতে নিয়ন্ত্রণ শিথিলকরণ, সীমান্ত নিরাপত্তা নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিষয় বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদে গেল 2 বছর কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ বিরোধী দল রিপাবলিকানদের নিয়ন্ত্রণে ছিল। সে সময় বিভিন্ন নীতি বাস্তবায়ন এবং প্রস্তাব পাশ করতে বাধার মুখে পড়তে হয়েছে বাইডেনকে। জয় নিশ্চিতের ফলে আগামী 2 বছর অনেকটা বাধা ছাড়াই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের সুযোগ পাবেন ট্রাম্প। এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিও, ন্যাশনাল ইন্টেলিজেন্স বিভাগের পরিচালক তুলসি গ্যাবার্ড, অ্যাটর্নি জেনারেল হিসেবে ফ্লোরিডার আরেক আইন প্রণেতা ম্যাট গায়েটস। এর আগে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে নিউ ইয়র্কের প্রতিনিধি এলিস স্টেফানিক, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে ফ্লোরিডার প্রতিনিধি মাইক ওয়াল্টস, কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার নেতৃত্ব দেওয়ার জন্য জাতীয় গোয়েন্দা বিভাগের সাবেক পরিচালক জন র্যাটক্লিফকে মনোনীত করেন ট্রাম্প। তবে ট্রাম্পের সাম্রাজ্যে এসব নিয়োগ মধ্যপ্রাচ্যে মার্কিন নীতির ওপর বৃহত্তর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন ঘটাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। শোভন শাহমিদ দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাইডেন প্রশাসনের অবশিষ্ট মেয়াদে ইউক্রেনকে প্রতিশ্রুত অর্থ এবং যুদ্ধ সরঞ্জাম হস্তান্তরের বিষয়টিও উল্লেখ করেন তিনি। বুধবার বাইডেনের সঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের পর এই মন্তব্য করেন ব্লিংকেন। বৈঠকে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন ইস্যুতে বিস্তর আলোচনা হয়েছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। বিভিন্ন নীতি নিয়ে স্পষ্ট মতবিরোধ রয়েছে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের, যা প্রকাশ পেয়েছিল ট্রাম্পের নির্বাচনী প্রচারণার সময়। বিশেষত যুদ্ধনীতিতে 180 ডিগ্রি উল্টো অবস্থান রিপাবলিকান ও ডেমোক্র্যাট নেতার। নির্বাচনে জয়ের পর বিশ্লেষকদের কাছে ট্রাম্পের যুদ্ধবন্ধ নীতি তাই আলোচনার কেন্দ্রবিন্দুতে। বুধবার হোয়াইট হাউসে বসেছিলেন ট্রাম্প ও বাইডেন। শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর ছাড়াও আলোচনায় উঠে আসে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধের বিষয়। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এমনটা জানিয়েছেন। ইউক্রেনের প্রতি সমর্থন মার্কিন নিরাপত্তার জন্য ভালো বলে বাইডেনের যুক্তির কথাও বলেন সুলিভান।
এদিকে গাজায় ইসরায়েলি বাহিনীর অভিযান শেষ করার সময় এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। সহসা যুদ্ধ শেষ না হলে ইসরায়েলকে মানবতা বিরোধী অপরাধের মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়। এছাড়া ইউক্রেনে সর্বশেষ প্রযুক্তি সরঞ্জাম পাঠিয়ে মার্কিন প্রশাসন তাদের কৌশলে পরিবর্তন ও সামঞ্জস্য আনছে বলে জানান ব্লিংকেন। গাজায় কার্যকর যুদ্ধবিরতি দেখতে চাই আমরা। পুরোটাই না হলেও একটি বড় অংশকে যুদ্ধবিরতির আওতায় নিয়ে আসতে হবে। এছাড়া ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনাদের উপস্থিতি উদ্বেগ ছড়াচ্ছে। আর 2025 সাল পর্যন্ত যুদ্ধ চালানোর রসদ ইউক্রেনকে দিয়ে যেতে চাই। নির্বাচনী প্রচারণায় গাজা ও ইউক্রেনে যুদ্ধবন্ধের কার্যকরী পদক্ষেপ নেবার কথা জানিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। যদিও নির্বাচিত হবার পর কার্যকর কোনো পরিকল্পনা দিতে পারেননি তিনি। বিশ্লেষকদের ধারণা সহসাই শান্তি আলোচনা বাস্তবায়িত হবে না, তবে যুদ্ধে কমে আসবে যুক্তরাষ্ট্রের অংশীদারিত্ব। মির্জা সানোয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। খেলার খবর। ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে ফুরফুরে মেজাজে বাংলাদেশ ক্রিকেট দল। অ্যান্টিগায় সমুদ্র পাড়ে ভলিবল খেলে নিজেদের সতেজ রাখছেন শরীফুল নাহিদ রানারা। আফগানিস্তানের সাথে ওয়ানডে সিরিজ শেষ করে দুবাই থেকে 2 বহরে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা হন বাংলাদেশের টেস্ট স্কোয়াডের সদস্যরা। 2 ম্যাচের টেস্ট সিরিজের আগে একটা প্রস্তুতি ম্যাচও খেলবে বাংলাদেশ। আগামী 22 নভেম্বর থেকে অ্যান্টিগায় আর 30 নভেম্বর জামাইকায় হবে 2টি ম্যাচ। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপেরও অংশ। এই সিরিজের পর 2 দল 3টি করে ওয়ানডে আর T20 ম্যাচের সিরিজও খেলবে। এবারের মৌসুমে বিপিএল এর প্রথম দল হিসেবে অনুশীলন শুরু করল রংপুর রাইডার্স। সকালে মিরপুরে মোহাম্মদ আশরাফুলের অধীনে অনুশীলন শুরু করে রংপুর। নুরুল হোসেন সোহান, মোহাম্মদ সাইফুদ্দিনরা এবার রংপুরের হয়ে খেলবেন। মূলত গ্লোবাল T20-তে অংশ নিতে নিজেদের প্রস্তুতি শুরু করেছে দলটি। 26 নভেম্বর থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে রংপুর রাইডার্স মাঠে নামবে 27 নভেম্বর। রংপুর ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে স্বাগতিক ক্যারিবীয় দল গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, ইংল্যান্ডের দল হ্যাম্পশায়ার হকস, পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালান্দার্স এবং অস্ট্রেলিয়ার দল ভিক্টোরিয়ান ক্রিকেট টিম। ডিবিসি সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এবার আরও কিছু সংবাদ এক নজরে। নাটোরে বড়গাছা সাহাপাড়া এবং বড়গাছা পালপাড়া এলাকায় ডাকাতির ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মারুফাত হুসাইন জানিয়েছেন, নাটোর এবং নওগাঁর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে লুণ্ঠিত হয় কিছু মালামাল, অস্ত্রসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। কুমিল্লা মধুমতি রেজিমেন্ট বিএনসিসির পদোন্নতি প্রাপ্ত 19 জনকে র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়েছে। সকালে আলেখারচর ময়নামতি রেজিমেন্ট কার্যালয়ে 3 জন মেজর, 6 জন ক্যাপ্টেন, 5 জন লেফটেন্যান্ট এবং 5 জন সেকেন্ড লেফটেন্যান্টকে পদোন্নতি র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেওয়া হয়। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ.tv ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন ডিবিসি।